জেনজিকে থামানো যায় না। ইথানল 20% মিশিয়ে দিচ্ছ পেট্রোলের সাথে, সেটা নিয়ে দাবি হবে না? কথা বলি, গাটাবো করে সরকার চালানো যায় না, ঠিক আছে? গোড়ামি করে সরকার চালানো যায় না, মানুষকে দমন করে সরকার চালানো যায় না ভারতবর্ষে। এটা ডেমোক্রেসি। এটা আফ্রিকার বিভিন্ন দেশ একসময় ছিল, তারা আবার ডেমোক্রেসিতে ফিরেছে। সব কিছু চায়নার মডেল দেখলে হবে না। গুজরাট মডেল, এটা চায়নার মডেল হয়। তিয়ানানমেন স্কোয়ারে লক্ষ লক্ষ লোক মানুষ মারা গেছিল, কারণ ওটা কমিউনিস্টদের পলিসি। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার একদম আদার সাইড, আদার কয়েন অফ দ্য কমিউনিস্ট করছে। কমিউনিস্ট পলিসিতে নিতে গিয়ে তারাও আজকে দমন নীতির অবলম্বন করছে। এবং এই জেনজিকে থামানো যায় না। একটা ডেমোক্রেসিতে মানুষের কথা মানুষ বলে, সেখানে যখন আন্দোলন হচ্ছে সেখানে টিয়ার গ্যাস শেল, পেলেট গান, বুলেট, AK-47 দিয়ে আটকানো যায় না, বা নিন্দে করে সোশ্যাল মিডিয়াতে বদনাম করে যায় না। জেনজিদের পেছনে কি ডিপ স্টেট রয়েছে, যেটা বিজেপির দাবি? দেখো, টুকরে টুকরে গ্যাং, ডিপ স্টেট, এই যে অভিযোগগুলো উঠছে। দেখো, আমি ছোটোবেলার থেকে একটা কথা শুনেছি, তোমার তখন জন্ম হয়নি, যে সিআইএর, তখন কমিউনিস্টরা যা কিছু হতো সিআইএর চক্রান্ত, কেজিবির চক্রান্ত হতে পারে, এরপরে MI6-এর হতে পারে, মোসাদের হতে পারে। এখন ডিপ স্টেট নতুন একটা করেছে, বা জর্জ সোরোস। এখন তো নতুন কথাগুলো হচ্ছে, টার্মিনোলজিগুলো হচ্ছে ডিপ স্টেট নয়তো সোরোস। তো ঘটনাচক্র হচ্ছে সর্ষে কী করছে আর গভীর স্টেট কী করছে সেটা আবার ভেবে লাভ নেই। পরীক্ষায় প্রশ্নপত্র চুরি হচ্ছে, পেপার লিক হচ্ছে, আর আমরা চুপ করে বসে থাকবো, আর আমরা ডিপ স্টেট বলবে এটা? সাধারণ মানুষ আন্দোলন করেছে। আরশোলা কী করেছে জানি না, আরশোলাটা কাদের দিয়ে তৈরি হয়েছে? সাধারণ মানুষকে দিয়ে তৈরি হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল। ইয়াং ব্লাড inundated with enthusiasm had hit the streets and protested. তো এইটা মানতেই হবে যে এই প্রোটেস্টটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট। এবং কেন্দ্রীয় সরকারের যে ফাউন্ডেশনটা বেসড অন প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স হ্যাড বিন শেকেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে ফাউন্ডেশনের ওপর তারা লড়ছিল, তারা ওটা ভেঙে গেছে, এবং কনফিডেন্সটা ভেঙে গেছে। অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হলে এইরকম ঘটনাই ঘটে। পেপার লিক হচ্ছে, আর ধর্মেন্দ্র প্রধান, সিনেমার ধর্মেন্দ্র না, রাজনীতির ধর্মেন্দ্র, সে এটাকে মানে এত তার লজ্জাবোধ হলো না যে আমি সরে যাই, কারণ আই অ্যাম টপিক দ্য ডিপার্টমেন্ট, আই অ্যাম অ্যাট দ্য হেল্প অফ দ্য ডিপার্টমেন্ট। এখান থেকে চুরি হচ্ছে, চুরি ডাকাতি করে প্রশ্নপত্র নিয়ে ডাক্তার হবে বড় লোকের বাপেরা, কালোবাজারি যারা করছে। তিনি সরে যাওয়ার পরে তো তাকে তার দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে। দাদা, এটা তো নিয়মই। রেপিসদের কি সেকগার ছিল, তাকে তার বালা বদল হয়েছিল কিনা জানি না, কিন্তু বালা পরানো হয়েছিল। তো এখন ঘটনাচক্র হচ্ছে এখানেও বালা বদল হয়েছিল কিনা জানি না, মালা পরানো হয়েছে। বাহ, কী কাজ করেছে! পেপার লিক হয়েছে, দুর্দান্ত কাজ করেছে। একটা ভারতবর্ষের এডুকেশন সিস্টেমটা প্যারালিসিসে হয়ে যাচ্ছে, প্যারালাইজড হয়ে গেল, আর সেখানে উনি পদত্যাগপত্র জমা দেবেন না, উনি জায়গাটা ধরে রাখবেন, গোড়াবো দেখাবেন, গাটাবো দেখাবেন, আর অধৈর্য হবেন। সেটা তো হয় না কখনো। ভারত সরকার তো খুব পরিষ্কার বলছে যে যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের বিচার হবে, এখানে কোনো আপোষ নয়। শিক্ষামন্ত্রী পদত্যাগও করিয়ে দিলেন। কিন্তু জেনজিদের একটা অংশ বা আরশোলারা, তাদের দাবি তো থামছে না, আবার এখন E20 নিয়ে আন্দোলন শুরু করছে। তা দাবি থামবে না কেন? E20-তে 20% অ্যালকোহল মিশিয়ে দিচ্ছ, এটা তো ভুল হচ্ছে। গাড়িগুলোকে খারাপ হয়ে যাবে। যে গাড়ি 5 বছর দাবি মানতে থাকলে, রাজ্য সরকার মানতে থাকলে দাবি হতেই থাকবে। দাবি হোক না, কি অসুবিধা? দাবি তো প্রত্যেক দিন হচ্ছে না। পেট্রোল নিয়ে দাবি হবে, গ্যাস নিয়ে দাবি হবে, ইথানল 20% মিশিয়ে দিচ্ছ পেট্রোলের সাথে, সেটা নিয়ে দাবি হবে না? গাড়িগুলো খারাপ হবে। বিভিন্ন লোকের বিভিন্ন মতামত আছে, তুমি যা খুশি তাই করবে, আর তোমার এখানে বিভিন্ন রাজ্যে সবার সব পোষা বেড়ালরা মেও করবে। এটা তো হয় না কখনো। মিডিয়াতে দেখাচ্ছে যে বাংলাদেশে জুলাই আন্দোলন দেখে অনুপ্রেরিত হয়েছে এবং তারা এই ধাতেই সরকার ফেলতে চাইছে। মিডিয়ার কথা ছেড়ে দাও, ইউটিউবে পোর্টাল ছাড়া তোমাদের মতো কয়েকজন আপরাইট জার্নালিস্ট, অথচ তোমাকেও ইন্টারন্যাশনাল টেররিস্ট শুনতে হয়েছে। সে একজন মানে বড় সাংবাদিক হিসেবে ক্লেম করে, এবং সবজান্তা সাংবাদিক, মানে সব জানেন উনি। তো ঘটনাচক্র হচ্ছে এরম শুনতে হবে। তোমাকেও যেরকম একটা অপমানজনক শব্দ শুনতে হয়েছে, সবাইকে শুনতে হবে।
আর ব্যাপারটা হচ্ছে এরপর আর কি, এই দালাল ওর দালাল, কিন্তু ধর্মের ওপর রাষ্ট্র চলে না, ধর্মকে কেন্দ্র করে সরকার চলে না। সরকারকে জমিনও দিতে হবে, রুটি দিতে হবে, কাপড়া দিতে হবে, বাকাত দিতে হবে, এইভাবেই কিন্তু একটা সরকার চলে। রুটি কাপড়া বাকাত পাচ্ছে না মানুষ, আর তোমার ধর্ম নিয়ে জয় শ্রীরাম বলতে শুরু করবে, সেটা তো হয় না। জয় শ্রীরাম নিশ্চয়ই নির্দিষ্ট জায়গায় বলবো, নিশ্চয়ই কোনো একটা জায়গায় বলবো, উৎসবে বলবো, কিন্তু তার আগে আবার উৎসব করার জন্য যে টাকা পয়সা লাগবে সেটা তো থাকবে। কিন্তু বিজেপি সমর্থকদের দাবি যেমন আরশোলা আছে তাকে মারার জন্য আবার ওষুধও আছে তাদের কাছে। বিজেপি ধ্যানের মধ্যে অনেক ওষুধ পেয়েছেন, এখন অগস্ত্যমুনি বেঁচে নেই, অগস্ত্যমুনি থাকলে হয়তো তার কাছে কিছু পেতেন, অগস্ত্য যাত্রা করত। কিন্তু একটা কথা বলে রাখি, যদি বিজেপি এইরকমভাবে দেশ চালাতে চায় তাহলে বিজেপির কিন্তু অগস্ত্য যাত্রা খুব বেশি দেরি নেই। তো আমার একটাই বক্তব্য, অষ্টাবক্র মুনিকে তো ওরা পায়নি, ওরা পাচ্ছে না, ওরা কোত্থেকে এখন নতুন করে অ্যান্টিডোট। আরশোলাটা তো সাধারণ মানুষ, এইটুকু বেটাফাট্টা বোঝার শিক্ষা বিজেপির নেই। সাধারণ মানুষকে হিট দিয়ে বেড়ে দেবে, আরশোলাকে দুটো মারতে পারবে, কিন্তু আসল সাধারণ মানুষের যে শক্তি, তাদের যে জ্ঞান, তাদের যে ইচ্ছে, তাদের যে শক্তি, সেইটাকে উপহাস করলে, সেটা নিয়ে যদি উপহাস করি বা উপেক্ষা করি, তাহলে কিন্তু আমরা সরকার চালাতে পারবো না। সরকার কোনোদিন চলতে পারে না, অ্যাডজাস্টমেন্ট লাগে সরকার চালাতে। আরশোলাদের যে দাবি কেন্দ্র সরকার মেনে নিল, এখানে নেগেটিভ পজিটিভ কি দেখছেন? পরিষ্কার কথা, এখানে নেগেটিভ কিছু দেখছি না, এখানে পজিটিভ দেখছি। ইট উইল স্ট্রেংথেন আওয়ার ডেমোক্রেসি, যেটার জন্য আমরা গর্বিত। ভারতবর্ষ গর্বিত আমাদের মানে গণতন্ত্রের জন্য। এটা রাজতন্ত্র নয়, এটা লোকতন্ত্র, এটা জানতে হবে মানুষকে। প্রত্যেক মানুষের একটা কথা আছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আজকে নয়, বহু বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন। এই রাজাটা কেন? কারণ আমাদের মতামত দেওয়ার অধিকার আছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, খালি ভোটে নয়। আমাদের বক্তব্য থাকবে, আমাদের আলোচনা থাকবে, আমাদের দাবি থাকবে, সরকার সেটা ভালো মন্দ বিচার করে নেবে। কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্র চুরি হচ্ছে, কালোবাজারি বাপরা কালোবাজারি ছেলেদের শিখিয়ে দিচ্ছে, দে আমি তোদের জন্য টাকা দিয়ে পেপার কিনছি। তো ঘটনাচক্রে এই ছেলে কি তৈরি হবে? চোর ডাকাত ছাড়া। এরপরে তো ডাকাতি করবে না, ডাক্তারি করবে। তো ঘটনা পরিষ্কার যে আজকে যেভাবে আন্দোলন হয়েছে সেটা সঠিক পথ ছিল। তাদের যে দাবিগুলো বেড়ে নিয়েছে, কারণ মানতে বাধ্য হয়েছে, সরকার পিছিয়ে গেছে। কিন্তু সুপ্রিম কোর্ট যে হঠাৎ করে এই নির্দেশ দিলেন, বা এই যে আন্দোলনকারী যারা আছেন তাদের যে আন্দোলনের জন্য কেস মামলা ইত্যাদি প্রত্যাহার করে নিয়ে সবাইকে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হবে, এই বিষয়টা কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্ট থেকেই আরশোলা কথাটার সূত্রপাত। কিন্তু এরপরে সুপ্রিম কোর্টই যখন বুঝতে পেরেছেন মানুষের সেন্টিমেন্ট, মানুষের মুড, তখন কিন্তু সুপ্রিম কোর্ট একটা অবস্থান নিয়েছে যেটা খুব সঠিক। এবং এই অবস্থানটা মানুষকে কিন্তু অনেক অক্সিজেন যোগাবে। কারণ সুপ্রিম কোর্টকে অনেক বদনাম শুনতে হয় মাঝে মাঝেই। সেই বদনাম থেকে সুপ্রিম কোর্ট কিন্তু মুক্ত হলো, কলঙ্কমুক্ত হলো, এবং সুপ্রিম কোর্টের কাজ করেছে। সরকারের প্রতি যে আস্থা না রেখে একদম সরকারকে গঠনমূলক ক্রিটিসিজমটা করেছে, গঠনমূলক সমালোচনা করেছে, তাদের বক্তব্য ব্যক্ত করেছেন। এবং আজকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্টের রোলটা কিন্তু খুবই ইতিবাচক। প্রথম যে প্রশ্নটা করেছিলাম যে এই আন্দোলনের ফলে মোদিজি বা মোদি সরকার বদলাবেন নাকি বদলা নেবেন? বদলা নিলে বিপদ আছে। কতগুলি করবে ভাই? 140 কোটি ভারতবর্ষের মানুষের জনসংখ্যা, কজনকে বাড়বে? কতগুলি আছে। আর গোড়াবো করে গাটাবো করে ধৈর্য হারিয়ে সরকার চালানো যায় না। সরকার চালাতে গেছে শিক্ষা লাগে, একটা ধৈর্য লাগে, একটা মনন লাগে, চেতনা লাগে। সেইখানকার যদি এইগুলোর অভাব হয়ে যায় তখন সরকার চলতে পারে না। সরকারকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হয়। ডেমোক্রেসিতে অ্যাডজাস্টমেন্টের উপর নির্ভর করে। সেই অ্যাডজাস্টমেন্টই করলাম না, একাধারে আমি যা খুশি তাই করলাম। ডিমনিটাইজেশন থেকে শুরু করে আমি গুলি গালা চালাতে পারি, আমি ধর্ষকদের বালা বদল করাতে পারি। বালা বদল না বালা পুড়িয়েছে আমি জানি না,
তো ঘটনা এইরকম চলতে পারে না কখনো। কিন্তু আন্দোলন তো জেএনজিদের বা আরশোলাদের, সেখানে রাহুল গান্ধী কি করছেন, সিপিএম কি করছে, অন্যান্য দল কেন সাপোর্ট দিচ্ছে এই আন্দোলনকে? রাহুল গান্ধী কেন করবে না? রাহুল গান্ধী কংগ্রেস পরিবারের ঘরানার ছেলে, সে তো আজকে একটা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আজকে বলো তো মিডিয়া হাউসে কংগ্রেসের সবাই এইরকম কেউ চেপে ধরেছিল ইমার্জেন্সির কথা ছেড়ে দাও, তার ভুলও কংগ্রেস স্বীকার করেছে পরবর্তীকালে। আজকে কংগ্রেস স্বীকার করেছে, অনেক জায়গায় ভুলগুলো স্বীকার হয়েছে। 84 সালে শিখদের ওপর যে পোগ্রাম চলেছিল ইন্দিরা গান্ধী মৃত্যুর পর বা ইন্দিরা গান্ধীকে মেরে দেওয়ার পর, সেখানেও কংগ্রেস পরে ভুলটা স্বীকার করেছে। কংগ্রেস ডেমোক্রেসিতে বিশ্বাস করে, রাহুল গান্ধী ডেমোক্রেটিক মুভমেন্টের পাশে আছেন। আরেকটা কথা, সেটা হচ্ছে সিপিএমকেও তো ডেমোক্রেসি, সিপিএমের কমিউনিস্ট পলিসি থাকতে পারে, কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোতে তাদের কিছু পরিবর্তন করতে হয়েছে, তারাও পাশে আছে। প্রতিবাদ তো দরকার। একটা সরকার খালি ধর্মের ওপর বিভাজন করে বাঁচতে পারে না, হিন্দু মুসলমান করে বাঁচতে হবে না। আমি হিন্দু, আমি মুসলমান, আমি কখন, আগে তো আমাকে পেটটা চালাতে হবে। আবার পকেট ফুটো হয়ে যাচ্ছে পেট্রোল ভর্তি করতে, গ্যাসের ব্যবস্থা করতে। আপনি তো পুরো ককরোচদের মতো কথা বলছেন। হোক, আমি আরশোলা কেন, যা খুশি বলবে বলুক না। আমিও যদি একজন আরশোলা হয়ে সাধারণ মানুষ হয়ে বাঁচি, আমি গর্বিত ভারতীয়, যার কাছে মন্ত্র হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, মানুষের বলার অধিকার, মানুষের দাবির অধিকার, মানুষের চেতনার অধিকার, সব কিছু আমাদের আছে। শিক্ষার অধিকার আছে, স্বাস্থ্যের অধিকার আছে। শেষ একটি বিষয় বলুন, শুক্রবার এই দিনটি কি শুধু মুসলিমদের জন্য? শুক্রবারিয়া, আরে বাবা, এটা তো যে বলেছে, এবার ঘটনাটা তুমি দেখো। এবার সিকোয়েন্সটা আগে বলছি, তারপর শুক্রবারের ইম্পর্টেন্সটা বলছি আমাদের হিন্দু ধর্মে। প্রথম কথা হচ্ছে, শুক্রবার আমি ধরলাম, আমি 3 প্রজন্মকে বুঝিয়ে দেবো কি করতে হয়, তারা মনে রাখবে। 3 দিনে তারা ছাড়া পেয়ে গেল, কারণ ককরোচ জনতা পার্টির সাথে একটা আলোচনা হয়েছিল, সেখানে পরিষ্কার কথা, যারা এখানে মুভমেন্ট করেছে তাদেরকে ছেড়ে দিতে হবে। আর আমার বক্তব্য হচ্ছে, যে 16 জনকে ধরেছ সেটা কেন তখন ধরতে পারোনি? তখন যারা ছুটছে তারা কিন্তু হিন্দু মুসলমান বিচার করেনি। আমি জানি ভালো করে, তুমি খুব ভালো করেছো, কে মার খেয়েছে, তার মধ্যে হিন্দুও মার খেয়েছে, মুসলমানও মার খেয়েছে। প্রত্যেকটা জার্নালিস্ট ইনডিসক্রিমিনেটলি মেরেছে ওই দিন, সেটা অন্যায় হচ্ছে, অসভ্যতামি হয়েছে। কিন্তু পুলিশ বসেছিল কেন হাত গুটিয়ে? পরে নামগুলো বার করবে, তখনই ধরলে তখনই বোঝা যেত তারা করেছে। মুখ্যমন্ত্রী তো গুন্ডাদের নামগুলো বলে দিয়েছে। আর এইবার কথাটা বলছি, কেন মুখ্যমন্ত্রী বলবে? মুখ্যমন্ত্রী গুন্ডা ধরার লোক নয়, সেটা মুখ্যমন্ত্রীর কাজ নয়, ওটা পুলিশের কাজ। পুলিশ হাত গুটিয়ে সেদিন কেন বসেছিল? পুলিশের তো আরও এগিয়ে আসা উচিত ছিল, তখনই যদি ধরতো 20-25 জনকে। মানলে বলবেন মানলো, পুলিশ চুপ করে থাকলে বলবেন চুপ করে থাকলো, পুলিশ বা কোন দিকে যাবে বলুন তো? সেইটা তো মেনে নেওয়া যায় না। তুমি ঢিল ছুটছো, ইট ছুটছো, জুতো ছুটছো, সাংবাদিক পেটাচ্ছ, পুলিশের যথেষ্ট অধিকার আছে এটা করার, এবং পুলিশ ক্যাপেবল। পুলিশকে আমরা নষ্ট করেছি, এটা বাবাবল থেকে পুলিশকে নষ্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, কেন মিডিয়াকে গদি মিডিয়া বলা হচ্ছে, এবং এই আক্রোশ বা এই রাগ কেন বাড়ছে যুব সমাজের মধ্যে মিডিয়ার? আমি আরেকটা কথা বলে রাখি। প্রথম কথা, গুড্ডা দমন নিয়ে যেটা কথা হচ্ছে না, গুড্ডা দমনের গেজেট নোটিফিকেশানই আসেনি, তা গুড্ডা দমন কী করে আমি প্রয়োগ করব? পলিটিশিয়ানরা হামেশাই মিথ্যে কথা বলে, মানে মিথ্যে ওপর আশ্রয় নিয়ে মানুষের কাছে অনেক কথোপকথন তাদের হয়, কিন্তু বক্তব্য থাকে। কিন্তু সুপ্রিম কোর্ট যখন বলছে যে মামলা তাড়াতাড়ি বেল দিতে হবে, ট্রায়াল তাড়াতাড়ি শেষ করতে হবে, সেখানে গুন্ডা দমন বিল নিয়ে এসে এই যে 1 বছর বিনা বিচারে জেলে রাখার যে ভাবনা, এটাকে কিভাবে দেখছেন? গুন্ডা দমন আইন নিয়ে অনেক মামলা হবে, গেজেট নোটিফিকেশনটা এই জন্য আসেনি। অপেক্ষা করো, যেরকম ইউনিফর্ম সিভিল কোড, এটা নিয়ে প্রচুর মামলা হবে। প্রত্যেক জায়গায় মামলা হবে বলে ঝামেলায় আছে। এই জন্য সুপ্রিম কোর্ট বা যে কোর্টেই হোক, আলোচনা হবে, প্রচুর লড়ালড়ি হবে। এই জন্যই লড়াই থেকে বাঁচতে গিয়ে এগুলো আনেনি, এগুলো মিথ্যা প্রতিশ্রুতি। গুন্ডা দমন আইনের গেজেট নোটিফিকেশনই হয়নি, তো হবে নাকি? এবার তোমার প্রশ্নটা আসি, গদি মাধ্যমরা যে লাফালাফি করলো, গুন্ডা দমনে ধরেছে সবাইকে, থাক এবারে বেটা। এই যে তুমি গদি মিডিয়ার কথা বলেছো, দেখো আমি কোনো মিডিয়াকে এইভাবে অপমান করতে রাজি নই। আমিও করছি, কিন্তু মানুষ বলছে কেন? মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। যে খবরগুলো দেখানো উচিত সেটা দেখাচ্ছ না, সেখানে কোনো একটা দলের হয়ে তুমি মানে দালালি করছো, স্থাবকতা করছো, তাদের হয়ে তাদের ফেভারে নিউজ দিচ্ছ। এবং এই করতে গিয়ে তুমি দেখো, আজকে আম্বানির একটি চ্যানেল
তারা একটা বিরাট লস খেয়েছে বলে গতকাল শুনলাম 24 জন না 30 জন সাংবাদিক তারা চাকরি চলে গেছে। বাঙালি সাংবাদিক, তাদেরকে নিয়ে আন্দোলন হবে না? হ্যাঁ, তার তো আন্দোলন হওয়া উচিত, বড় সড়ো হওয়া উচিত। সাংবাদিক মার খেলে আন্দোলন হচ্ছে, সাংবাদিকের চাকরি চলে গেলে আন্দোলন হয় না? কেন হবে না? তা কেন সাংবাদিকরা পিছিয়ে আছে? প্রতিবাদ করুক। এইভাবে চাকরি চলে যাচ্ছে, একদিনে দুদিনে চাকরি চলে যাচ্ছে বাঙালি সাংবাদিক, একটা বাংলার ছেলে, একটা বাঙালি, তাদের চাকরি চলে যাচ্ছে। এটা মেনে নেওয়া যায়? এখানে সরকারের তো একটা ব্যবস্থা করা উচিত যে তাদের চাকরি যেন না যায়। এটা তো প্রতিবাদ করা উচিত। একটা বিজনেস হাউস, ভারতবর্ষ দুটো বিজনেস হাউসের ওপর ভরসা করে আছে, এক আদানি আম্বানি। তো ঘটনাচক্রে এটা কি আমাদের কিংডম হয়ে যাচ্ছে? ডেমোক্রেসি শেষ হয়ে গেল, আমরা পুরো রাজত্ব হয়ে যাচ্ছে। কিন্তু এইটা আবার বলছি, আমরা সবাই রাজা, আমাদের সেই আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, রবীন্দ্রনাথ অনেকদিন আগে বলে গেছেন। তো ঘটনা চক্রে এই রবীন্দ্রনাথের কথাটা বেরিয়েই ডেমোক্রেসির ব্যাপারটা আরও স্ট্রেংথেন হয়। উনি তখনই বুঝেছিলেন দরকার ভারতবর্ষে। আজ এই যে গদি মিডিয়া কথাটা বলতে আমি একটু রাজি নই, কারণ একটা মিডিয়াকে অপমান করার ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই। কিন্তু এই যে তারা যে মাঝে মাঝে তারা যা দায়িত্ব পালন করছে, কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীন কাজ করে যাচ্ছেন, সেটার জন্য মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, বিক্ষোভ প্রকাশ করছে। এটা করবে, ক্ষোভ উগড়ে দেবে মানুষ, এটা তো ঘটেছে। সেই জন্যই তো বাড়াবাড়ির কাছে চলে যায়। একজন সাংবাদিক দিলীপ ঘোষকে জিজ্ঞেস করছেন ইন্দোনেশিয়াতে লাশ পড়ে আছে কিনা, তার মানে উনি চাইছেন ভারতবর্ষের লাশ পড়ুক আর 24 ঘন্টা উনি গল্প এটা নিয়ে সংবাদ করুক। তারপরেই বলছেন যে, তারপরেই বিভিন্ন ইন্দোনেশিয়ার গল্প হলো, তারপরেই হয়ে গেল হচ্ছে ভারতবর্ষকে টুকরে টুকরে করছে। কে টুকরো টুকরো করে ভারতবর্ষকে? ভারতবর্ষ আমাদের, ভারতবর্ষ আমার ভারতবর্ষ, সেখানে কেউ টুকরো করতে পারবে না। বাংলাদেশেও যাবে না ভারতবর্ষ, টুকরোও হবে না। কাশ্মীরও ভারতবর্ষে থাকবে, পাকিস্তানের সাথেও যাবে না। শেষ একটি বিষয় বলুন, মানুষ টিভি দেখা কমিয়ে দিয়ে, পেপার পত্রিকা পড়া কমিয়ে দিয়ে ইউটিউব, ফেসবুক অর্থাৎ ডিজিটাল মিডিয়ার উপরে কেন ভরসা রাখছে? পরিষ্কার কথা হচ্ছে, সত্যি কথাটা আসছে। যদিও ইউটিউবের মধ্যেও একটা ভাগাভাগি আছে, শার্প ডিভিশন চলছে। ইউটিউবও আছে, হ্যাঁ, নিশ্চয়ই আছে। তবে তারা এইটাই ভুল করছে। তারা যদি একটু নিউট্রালি খবরগুলো করে, নিরপেক্ষতা বজায় রেখে, তাহলে কিন্তু তারা কিন্তু অনেকটা মানে আদরণীয় হয় সবার কাছে কিন্তু নিউজটা তারাও দেখবে। মোদি মিডিয়া যাদেরকে বলা হচ্ছে, তারা দেখা যাচ্ছে সরকারকে প্রশ্ন না করে বিরোধীদেরকে প্রশ্ন করছে। সমস্যাটা তো সেটাই, যা দোষ নন্দ ঘোষ, বিরোধীদের দোষ সব কিছুতে। একটা আন্দোলন হলো, সেটা নিয়ে করে কে টুকরে টুকরে করতে চাইছে, কোত্থেকে টাকা আসছে। তাহলে বিজেপি মাঝে মাঝে যে বড় বড় মিটিং করে, সেখানে প্রশ্ন আসে কোথা থেকে টাকা এলো। এতগুলো রেল দুর্ঘটনা হচ্ছে, সেখানে প্রশ্ন করা হচ্ছে। পেপার লিক হচ্ছে, কি করে হলো, কত টাকায় সব কিছু মানে কম্প্রোমাইজড হয়েছে, সেগুলো জিজ্ঞেস করছে। মিডিয়া জিজ্ঞেস করবে না। আর ভারতবর্ষে ইন্দোনেশিয়ার গল্প শুনছি। ইন্দোনেশিয়ার আন্দোলনটা হয়েছিল 17ই ফেব্রুয়ারি 2025। সেখানকার জেনসি যেটার কথা বলছো, তারাই করেছিল, কারণ কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে, ডলারের অনেক বেড়ে যাচ্ছে দাম, 1 নম্বর। সেখানে আনএমপ্লয়মেন্ট হচ্ছে, সেখান থেকে লোককে ছাঁটাই করে দিচ্ছে, এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তো ভারতবর্ষে হচ্ছে না, ছাঁটাই হচ্ছে সংবাদ মাধ্যম থেকে, কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে না, ডলারের দাম বেড়ে গেছে, 2 নম্বর। 3 নম্বর, আনএমপ্লয়মেন্ট ভারতবর্ষে নেই। তাহলে কি হতে চলেছে? কতগুলো বিতা কি বললো, কতগুলো হিতা কি বললো, কতগুলো সিল্কস্মিতা কি বললো, তাতে এসে যায় না যে বিভিন্ন জায়গায় ভারত নাকি 8,000 কোটি টাকার সব আর্মস সাপ্লাই করেছে। আরে আর্মস সাপ্লাই কেন, সামান্য চাকরিটা সবাইকে দিক, বেকারত্বটা ঘুচিয়ে দিক, অর্থনীতিটা একটু ভালো হবে। সেই জায়গায় ভারতবর্ষ কোথায় আছে? প্রেস ফ্রিডম, সেটা নিয়েও বড় বড় সাংবাদিকদের বড় বড় বুলি শুনলাম। প্রেস ফ্রিডম তো নেই, সত্যি কথা। তো ঘটনাচক্রে আজ এই লড়াইতে জেনসি বিরক্ত, তারা হতাশ, তারা নিরাশ, তাদের হতাশা ব্যক্ত করেছে। তারা প্রমাণ করেছে যে আমরা খুশি নই এই বর্তমান সরকারের জন্য, আমরা হতাশ হচ্ছি। ভবিষ্যতে ডাক্তার যদি চোর ডাকাত হয় বা তার বাবারা কালোবাজারি লোক হয়, তাহলে কি করে ডাক্তারি হবে? ভবিষ্যৎটা আমাদের কাদের হাতে দিয়ে দিচ্ছি ডাক্তারিটা। সেই জন্যই প্রতিবাদ করেছে, আরও করবে। আগের সরকারের আমলে রাজ্যের বেশিরভাগ মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়েছে,
নতুন আয়ুষ্মান ভারত কার্ড আসছে, কিন্তু শোনা যাচ্ছে সবাই এই সুবিধাতে পাবে না, বঞ্চিত হবে। সেখানে মুখ্যমন্ত্রী কিছু একটা নতুন যোজনা করবেন, এই যে বিষয়টাকে ঈদের আগে তো আমরা শুনেছিলাম সরকার চেঞ্জ হবে, আয়ুষ্মান ভারত আসবে, সবাই উপকৃত হবে। এখন বলছে বাইক থাকলে হবে না, দোতলা বাড়ি থাকলে হবে না, ইত্যাদি। অনেক আছে, শুধু এটা কেন, কারুর 1 একর জমি থাকলে হবে না, বাইক, তুমি চিন্তা করো গ্রামের মানুষের বাইক লাগবে না, বাইক থাকলে হবে না, তারপরে পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ বঞ্চিত হবেন। একটা হিসেব তোমাকে আমি বলে দেবো, 1 থেকে 1.5 কোটি মানুষ কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। মানুষ বিরক্ত হয়ে যাবে। স্বাস্থ্যসাথী সবার জন্য হয়েছিল, যদিও আমি স্বাস্থ্যসাথী নিজে নিইনি, স্বাস্থ্যসাথী নিয়ে প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ কেন করেছিলাম, যে আজকে ওই আড়বাড়ায় যে ওই কুইন্টাল ম্যাডাম থাকেন না, যে আড়বাড়া হলেই স্ট্যান্ডার্ড বেড়ে যায়, স্ট্যাটাস বেড়ে যায়, আড়বাড়ার লোকেরও স্বাস্থ্যসাথী আছে। তুমি চিন্তা করো, সেখানে পাশের যে বস্তিগুলো সেখানে নেই। এই জন্যই বিরক্তিটা লাগে। ওই জন্যই বলেছিলাম স্বাস্থ্যসাথী কোনো যাদের মোটা মেডিক্লেম রয়েছে তাদের স্বাস্থ্যসাথী বাদ দিয়ে দাও। আমি নিজে অন্নপূর্ণা ভান্ডারও তো পাচ্ছে না। পাচ্ছে না তো, পাবে না তো, যেভাবে করে রেখেছে পাবে না। এত সহজ না। সরকার চালানো আর পুতুল খেলা দেখা এক জিনিস নয়, বা পুতুল নাচ করা। আমরা দড়ির টানে নাচবো, সেটা যেন না হয়। সুতরাং কেন্দ্রীয় সরকার বলে দেবে রিমোট কন্ট্রোল ওদের হাতে, আর আমরা এখান থেকে ডিক্লেয়ার করবো, অ্যানাউন্স করবো, সেইগুলো কিন্তু ভুল হবে।